গত ভিডিওতে আমি এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি প্রেজেন্টেশন বা অমরা বিন্যাস নিয়ে আলোচনা করব, যেখান থেকে সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন, একাডেমিক সব জায়গাতে প্রশ্ন হয়। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটাই। তো আসো প্রেজেন্টেশন আমরা শুরু করি, একদম শুরু থেকে শুরু করে A to Z তোমাদেরকে সব কিছু সুন্দর মতো বুঝাই দিব। ওকে ভাইয়া, আসো। তাহলে টপিকটার নাম হচ্ছে প্রেজেন্টেশন বা অমরা বিন্যাস। প্রেজেন্টেশন বা অমরা বিন্যাস। ওকে, তো এই অমরা এই শব্দটা একটু খেয়াল করে দেখো। বায়োলজিতে, তোমার বায়োলজি বইয়ে এই অমরা শব্দটা দুইটা জায়গায় পাবা। যদি জুওলজিতে পাও, জুওলজির নবম অধ্যায়ে পাইতে পারো। তো সেইখানে যে অমরা হচ্ছে ভ্রূণের সাথে মাতৃদেহের যে সংযোগ, যে নালীর মাধ্যমে হয়, সেটাকে বলা হয় অমরা। কিন্তু তোমাকে যদি প্রশ্নটা বোটানি বই থেকে করে বা বোটানির প্রশ্ন যদি হয় এটা, তো অমরা এখানে বিষয়টা একটু ভিন্ন। অমরা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গর্ভাশয়ের যে স্থান হতে ডিম্বক তৈরি হয়, সেই বিষয়টাকে বা সেই জায়গাটাকে বলা হচ্ছে অমরা। তবে অমরা 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 মানে কি ভাইয়া? অমরা মানে হচ্ছে, ফার্স্টে অমরার সংজ্ঞাটা দেখো। অমরা, তাহলে অমরা মানে হচ্ছে গর্ভাশয়ের যে স্থান হতে ডিম্বক সৃষ্টি হয়। ডিম্বক সৃষ্টি হয়, সেই স্থানকে বলা হচ্ছে অমরা। আর অমরার বিন্যাসকে বলা হয় অমরা বিন্যাস। বুঝতে পেরেছো? তাহলে এই যে অমরার বিন্যাসকে বলা হয় অমরা বিন্যাস। অমরা বিন্যাস। ওকে, সো এই যে ডিম্বক যে সৃষ্টি হয় গর্ভাশয়ের কোন একটা জায়গা থেকে, যে জায়গা থেকে ডিম্বক সৃষ্টি হয় সেটা হচ্ছে অমরা, এবং অমরার যে বিন্যাস সেটা হচ্ছে অমরা বিন্যাস। তো এই ডিম্বক সৃষ্টি এটা বিভিন্ন রকম ভাবে হইতে পারে, যেমন এই যে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের অমর বিন্যাস দেখানো হচ্ছে। তো এই চিত্রটা দেখে হয়তো বা বুঝতে পারতেছো না। আসো ভেতরের দিকে আমরা সবকিছু তোমাদেরকে বোঝাবো খুব সুন্দর করে। তাহলে ফার্স্টেই এই অমরা সম্পর্কে আর একটু বিস্তারিত আমরা জানি। দেখো, ধরে নাও গর্ভাশয়ের কোন একটা কোষ থেকে এই যে এরকম কিছু টিস্যু তৈরি হয়। বোটানির দশম অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত পড়বা, এখন তেমন কিছু বলতেছি না। ওকে, এই যে এরকম। তো এই জায়গাটা থেকে থাকে ডিম্বক, এবং ডিম্বকের ভেতরে কি থাকে? ডিম্বাণু, এবং ডিম্বাণু দুই পাশে থাকে সহকারী কোষ, মাঝখানে থাকে গৌণ নিউক্লিয়াস, এবং ওপরের দিকে থাকে প্রতিপাদ কোষ। তো এগুলো নিয়ে বিস্তারিত পড়বো, এখন কোনো কিছু বলতেছি না। তো এই যে এই পুরা জিনিসটা কোথায় আছে বলো তো ভাইয়া? এই পুরা জিনিসটা আছে গর্ভাশয়ের ভেতরে। এই পুরা জিনিসটা কোথায় থাকে? এই পুরা বিষয়টাই থাকে গর্ভাশয়ের ভেতরে। তো এর মধ্যে যে এই ডিমের মতো যে অংশটা, এই ডিমের মতো অংশটাকে বলা হচ্ছে ডিম্বক। এই পুরা জিনিসটাকে বলা হচ্ছে ডিম্বক। তাহলে গর্ভাশয়ের যে জায়গা থেকে এই ডিম্বকটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অমরা। তো এই যে এখানে যে ডিম্বকটা দেখতে পাচ্ছ, নিষেকের পরে কিন্তু এই ডিম্বকটা আসলে বীজে পরিণত হয়। ঠিক আছে? এবং এই যে পুরা গর্ভাশয়টা, এই যে বাইরের দিকে যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা হয়ে যায় ফল। বুঝতে পেরেছো? তাহলে নিষেকের পরে এই গর্ভাশয় থেকে ফল তৈরি হয়। তাহলে এই গর্ভাশয়টা কিসে পরিণত হয় ভাইয়া? তাহলে গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। আর এই যে ডিম্বক এই ডিম্বকটা পরিণত হয় বীজে। তো তুমি যে কোনো একটা ফলের যদি বীজটা একটু পর্যবেক্ষণ করো ভালো করে, বীজটা কি অবস্থাতে আছে সেটা দেখলেও কিন্তু অমরা বিন্যাস অনেক সময় বুঝতে পারবা। ঠিক আছে? যেমন শশার ক্ষেত্রে শশার
তুমি যদি কাটো, শশার যে বীজটা একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো থাকে, তাহলে সেটা এক ধরনের অমরবিন্যাস। বুঝতে পেরেছো? তাহলে ডিম্বক এটা যেহেতু সবসময় দেখা সম্ভব হয় না, বা গর্ভাশয়ের ভেতরে যেহেতু সবসময় কেটে দেখা সম্ভব হয় না, কিন্তু আমরা তো ফল সবসময় খাই। তো আমরা ডিম্বকটা না দেখে, ডিম্বকের বিন্যাসটা না দেখে আমরা কি করতে পারি, এই যে ডিম্বকটাই যেহেতু বীজে পরিণত হচ্ছে, আমরা যে কোনো একটা ফল কেটে ফলের ভেতরে যে বীজটা সেটা পরীক্ষা করে দেখতে পারি। তাইলে আমরা অমরা বিন্যাসটা আরো সহজে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে গর্ভাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। তাহলে আমরা ডিম্বকটাই দেখব, সরি, বীজটা দেখব। ওকে, তাহলে আসো এই অমরা বিন্যাস এটা মোট 7 ধরনের হতে পারে। তাহলে এই অমরা বিন্যাস নিয়ে আমরা একটু পড়ি। অমরা বিন্যাস, এই অমরা বিন্যাস এটা মোট 7 ধরনের হয়। তো এটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা এই অমরা বিন্যাসকে প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ প্রকোষ্ঠ একটা হইতে পারে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং আরো একটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে একটা প্রকোষ্ঠ হইতে পারে, একাধিক প্রকোষ্ঠ হইতে পারে। তাহলে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রকোষ্ঠ, একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, সো এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এগুলার উদাহরণ কি কি সেটা আমাদের জানতে হবে। তাহলে ভাইয়া তোমরা একটা প্রশ্নের আমাকে অ্যান্সার করো, তোমরা একটু মনে মনে ভাবো, বলো তো মানুষের মনের যে আশা সেটা কি একটা নাকি একাধিক? মানুষের মনের আশা অনেক, একটা না। তাহলে মানুষের মনের যে আশা, এটাই মনে রাখো, মানুষের মনের যে আশা সেটা কিন্তু একটা না, মানুষের মনের আশা হচ্ছে একাধিক। তাহলে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্টর উদাহরণ হচ্ছে আশা। এবং অনেক মেয়ের আশা এমনও হইতে পারে যে তার বিএফ হবে এমপি, তাই না? তাহলে অনেক মেয়ের আশা এমনটাও হতে পারে যে তার বিএফ হবে এমপি। বুঝতে পেরেছো? তাহলে মনের আশা অনেক, এর মধ্যে একটা আশা হচ্ছে বিএফ হবে এমপি। বুঝতে পেরেছো? তাহলে এখানে এ মানে হচ্ছে এপিকাল, এ মানে হচ্ছে এপিকাল, এপিকাল মানে হচ্ছে শীর্ষক, এপিকাল মানে হচ্ছে ভাইয়া শীর্ষক। এস মানে হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল। এ মানে হচ্ছে এক্সাইল, আচ্ছা এক্সাইল মানে হচ্ছে অক্ষীয়। সুপারফিশিয়াল মানেও মনে রাখো, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়। আচ্ছা, এরপর আসো বিতে ভেসাল, বি মানে হচ্ছে বেজাল, বেজাল মানে হচ্ছে বাংলাটা হচ্ছে মূলীয়, বেজাল মানে মূলীয়। এফ মানে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রালের বাংলা হচ্ছে মুক্ত মধ্য, মুক্ত মধ্য। এরপর আসো এমতে মনে রাখো মার্জিনাল, মার্জিনাল, এবং পিতে মনে রাখো প্যারাইটাল, প্যারাইটাল। তো এই 7 ধরনের অমরা বিন্যাস হতে পারে। তাহলে বিএফএমপি আশা, এই কথাটা মনে রাখো। তাহলে সবগুলার, আচ্ছা মার্জিনাল মান হচ্ছে এক প্রান্তীয়, এক প্রান্তীয়, এবং প্যারাইটাল মান হচ্ছে বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। তো যদিও এটাকে এক প্রকোষ্ঠের মধ্যে লিখছি, প্যারাইটালটাকে যদিও এটাকে এক প্রকোষ্ঠের মধ্যেই লিখছি, তবে এটার সম্পর্কে একটু ব্যতিক্রম মনে রাখো। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা এক প্রকোষ্ঠী অথবা একাধিক প্রকোষ্ঠী। তাহলে মনে রাখো প্যারাইটাল এটা একটা প্রকোষ্ঠ হতে পারে অথবা একাধিক প্রকোষ্ঠও হতে পারে, একাধিক প্রকোষ্ঠী এটাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে কি এটা আমরা একটু পরেই সবকিছু বুঝবো। কিন্তু এখান থেকে তোমাকে যে প্রশ্নটা করবে, এমসিকিউ প্রশ্ন করবে, তোমাকে বলবে যে সুপারফিশিয়ালের উদাহরণ কোনটা। তো
এই বিষয়গুলার এই জিনিসগুলার ফার্স্টে উদাহরণটা পড়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে বুঝবো জিনিসটা আসলে কি বা অমরবিন্যাস, কোন অমরবিন্যাস আসলে কেমন। তো ফার্স্টে আমাদের উদাহরণটা মেইনলি আমাদের মনে রাখতে হবে। তো উদাহরণটা জাস্ট কয়েকটা ট্রিক্সের মাধ্যমে, ট্রিক্স আসলে না, নামের প্রথম অক্ষরগুলো দিয়ে এর আগে যেভাবে আমরা মনে রাখছি এখনও ঠিক সেইভাবে মনে রাখবো। তো এক্সাইল বা অক্ষীয়, এটা জাস্ট মুখস্থ করে ফেলো, কারণ এইখানে উদাহরণটা হচ্ছে জবা। আর জবা যেই জায়গাটা থাকবে, জবাটা একদম ঠাডা মুখস্থ করে ফেলবা, ওখানে কোনো ছন্দ টন্দ নাই, ছন্দবাদ, তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা। জবার উদাহরণ যেখানে থাকবে সেটাই মুখস্থ করে ফেলবা, কারণ জবার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তাহলে এক্সাইল হচ্ছে জবা, এবং জবার সাথে আরেকটা মনে রাখো, ঢেঁড়স। এই দুটা কথা মনে রাখো। আচ্ছা, তাহলে এক্সাইলের উদাহরণ হচ্ছে জবা এবং ঢেঁড়স। এরপর আসো বেজাল। বেজালের যে উদাহরণগুলা, নামের শুরুতে আছে বে, তাহলে এভাবে মনে রাখো, বেত্রী, বেত্রী সুধা, এভাবে পড়ো, বেত্রী সুধা, বেত্রী সুধা, বেত্রী সুধা। বারবার পড়তে থাকো, দেখো এটা তোমার ফেভারিট একটা ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ফেভারিট ওয়ার্ডগুলোর মধ্যে এটা একটা হয়ে যাবে, বেত্রী সুধা, বেত্রী সুধা, বেত্রী সুধা। 50 বার 100 বার পড়তে পড়তে মুখের ফেনা তুলে ফেলো, দেখবে যে এটা মাথায় এমনভাবে সেট হবে, এটা কখনোই আর ভোলা সম্ভব হবে না। তাহলে এখানে বে মানে তো আমরা বুঝলাম, বে মানে হচ্ছে ভেজাল, ত্রি মানে হচ্ছে ত্রিধারা, ত্রিধারা, এবং সু মানে হচ্ছে সু মানে হচ্ছে সূর্যমুখী, এবং ধা মানে হচ্ছে ধান। ওকে, এরপর আসো ফ্রি সেন্ট্রাল। তো আমাদের সমাজে যারা ধনী মানুষ, তারা কিন্তু অপরাধ করলেও ফ্রি হয়ে যায়, তাই না? অপরাধ করলেও তারা ফ্রি হয়ে সবসময় ঘুরে বেড়ায়। তো এরকম একটা ধনী মানুষের নাম মনে রাখো, তুনু। তো এই তুনু, তাহলে এই ফ্রি সেন্ট্রাল থেকে মনে রাখো, এখানে নামের মধ্যে আছে ফ্রি, তো এটাই মনে রাখো, ফ্রি ধনী। তাহলে ফ্রি একজন ধনী মানুষ, ধনী মানুষের নাম হচ্ছে তুনু, তাহলে ফ্রি ধনী তুনু। অর্থাৎ ফ্রি সেন্ট্রালের উদাহরণ হচ্ছে, ফ্রি মানে হচ্ছে ফ্রি সেন্ট্রালের উদাহরণ, ধনী মানে হচ্ছে ধনে, তু মানে হচ্ছে তুত, এবং নু মানে হচ্ছে নুনিয়া। তাহলে তুত, নুনিয়া এবং ধনী, এরা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে মার্জিনাল। তাহলে এর আগের ভিডিওটা যারা দেখেছো সেখানে আমরা পড়ছি ভেসিমো, এবার আমরা পড়বো মাসিমো। ঠিক আছে, তাহলে মাতে মার্জিনাল, মাতে মনে রাখো মাসিম অ, মা সিম অ। তাহলে ওখানে ভেসিমতে যা ছিল এখানে মাসিমতে তাই আছে। তাহলে মা মানে হচ্ছে মার্জিনাল, সি মানে হচ্ছে সিম, ম মানে হচ্ছে মটর, এবং অ মানে হচ্ছে অপরাজিতা, অপরাজিতা। ঠিক আছে ভাইয়া, এরপর আসো প্যারাইটাল। তো প্যারাইটাল সম্পর্কে পড়ার আগে আমি ছোট্ট করে একটা গল্প বলি। তো আমি আর আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমরা দুইজন রুমমেট ছিলাম মেস লাইফে। তো সে সময় যখন দরজা লাগিয়ে দিয়ে পড়তাম, অনেক সময় ফ্রেন্ডরা আসতো, এসে দরজায় নক করতো। তো আমরা মাঝে মাঝে একটু বিরক্ত হতাম যে পড়ালেখা করার সময় নক করে। তো এরকম একটা ফ্রেন্ড ছিল পলাশ, সে মাঝে মাঝে আমাদের রুমে আসতো। তো একদিন আমরা পড়তেছি, হঠাৎ করে গেটে নক আসছে। তো আমরা বলছি কে বে? তো বাইরে থেকে অ্যান্সার আসছে পলাশ। হ্যাঁ, বাইরে থেকে আমার ফ্রেন্ডটা বলছে পলাশ। তো এই ওয়ার্ডটা বা এই বিষয়টা আমাদের খুব মানে পছন্দ হয়েছে, যে আমরা বলছি কে বে, বাইরে থেকে বলছে পলাশ। তো এটা আমাদের রুমের একটা কিওয়ার্ড বানায় দিছি। যে সব ফ্রেন্ডদেরকে বলে দিছি যে আমাদের রুমের কিওয়ার্ড হচ্ছে পলাশ। তোর নাম যাই হোক, আমরা ভেতর থেকে বলবো কে বে, যদি তোরা অ্যান্সার দিস পলাশ, তাহলে গেট খুলবো, নাহলে খুলবো না। তো এইভাবে চলতে আছে। তো আমরা বলি, কেউ এসে গেটে নক করলে আমরা বলি যে কে বে, বাইরে থেকে অ্যান্সার আসে পলাশ, তাহলে আমি গেট খুলি, নাহলে খুলি না। তো হঠাৎ করে একদিন গেটে নক করছে, আমরা বলতেছি কে বে, তো বাইরে থেকে আর অ্যান্সার আসে না। আমরা তো ভয় পেয়ে গেলাম যে আচ্ছা, প্রতিবারই তো ফ্রেন্ড আসে, এবার কি কোনো বড় ভাই আসলো কিনা। বড় ভাই আসলে তো সমস্যা, মানে কে বে বলে ফেলছি। তো কিছুক্ষণ পরে যখন কোনো অ্যান্সার আসলো না,
তখন হচ্ছে গেটটা খুলছি, গেট খুলে দেখি যে বাসার মালিক, বুঝছো? তো এই হচ্ছে অবস্থা। তো এটাই মনে রাখো, এই যে পতে মনে রাখো পলাশ, আমার ওই ফ্রেন্ডের কথাই মনে রাখো, পতে মনে রাখো পলাশ। তো এই পলাশ, পলাশ কেবে, বুঝতে পেরেছো? এইভাবে পড়ো, পলাশ কেবে। তাহলে এই পতে প্যারাইটাল, লাতে মনে রাখো লাউ, শতে শশা এবং কতে কুমড়া, কতে কুমড়া। তাহলে এই তিনটা নাম মনে রাখো, লাউ, শশা, লাউ, শশা, কুমড়া। ঠিক আছে ভাইয়া? ওকে। এরপরে এরপরে আর কি বাকি আছে ভাইয়া? দেখো তো, এরপরে বাকি আছে সুপারফিশিয়াল, তাই না? তাহলে সুপারফিশিয়াল এর নামটাও দেখো, সুপারফিশিয়াল হচ্ছে গাত্রীয়। তো সুপারফিশিয়াল যে অমরা বিন্যাসটা, সেটা দেখা যায় আমাদের যে জাতীয় ফুল অর্থাৎ শাপলা, এবং শাপলার মতো আরো যে ফুলগুলো আছে যেমন শালুক, পদ্ম, এই ফুলগুলো সবগুলোতে তো পানিতে জন্মে, তাই না? তাহলে এই ফুলগুলাতে দেখা যায় সুপারফিশিয়াল, বা এই ফলগুলাতে দেখা যায় সুপারফিশিয়াল। তাহলে কোথায় কোথায় ভাইয়া? শাপলা, পদ্ম, পদ্ম এবং শালুক, এই তিনটা জায়গায় সুপারফিশিয়াল অমরা বিন্যাস দেখা যায়। এবং এতে এপিকাল, এতে এপিকাল, এতে মনে রাখো এ ধলা। হ্যাঁ, তুমি ধরে নাও যে কাউকে ডাকতেছো এ ধলা, এ, হ্যাঁ আমরা বলি না যে কারো একটা নাম ধরে এই রহিম, এই, তো এরকম তোমার একটা ফ্রেন্ডের নাম ধরে নাও যে ধলা, তো তাকে তুমি বলতেছো এ ধলা, এভাবে বলো এ ধলা। তো ধ মানে হচ্ছে ধনিয়া, ধ মানে হচ্ছে ধনিয়া, এবং লা থেকে মনে রাখো লাতে লাল পাতা, ধনিয়া এবং লাল পাতা। এই দুটা হচ্ছে এই এপিকালের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা? ঠিক আছে, তাহলে আমরা সবকিছু পড়লাম, সবগুলার উদাহরণ আমরা পড়ছি। তাহলে নামের প্রথম অক্ষরগুলা দিয়ে একটা ছন্দ বানাবা, সেটাই মনে রাখবা। এটাই বিশ্বাস করো, এটাই সবচেয়ে বেশি মনে থাকে। তুমি যদি বিভিন্ন ধরনের ছন্দ বানাও, বিভিন্ন নাম দিয়ে ছন্দ বানাও বা উল্টা পাল্টা ছন্দ বানাও, তখন দেখবা যে ছন্দ মনে রাখার জন্য আরেকটা ছন্দ লাগতেছে। কিন্তু এই ছন্দগুলা দেখো, এ ধলা, বা এই যে এই ছন্দগুলা যেমন বেত্রী সুধা, নামটা শুনতে যতই খারাপ মনে হোক, ওয়ার্ডটা শুনতে যতই খারাপ মনে হোক, এখন তুমি 50-100 বার পরও এই ওয়ার্ডটা তোমার ফেভারিট ওয়ার্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে দেখো অমরা বিন্যাস আমাদের শেষ। এখন আসো এই এপিকাল, সুপারফিশিয়াল, এক্সাইল, এগুলা কি, এগুলা সম্পর্কে আমরা একটু দেখি এগুলো আসলে কি বোঝাচ্ছি। তো আসো, এই যে এই চিত্রটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা মটরশুঁটি বা শিমের কথাও চিন্তা করতে পারো, ধরে নাও এটা হচ্ছে মটরশুঁটি বা শিম, মটর বা শিম। তাহলে শিমের ক্ষেত্রে তোমরা দেখছো না, শিমের ক্ষেত্রে এই যে, শিমের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে একটা শিম, এবং শিমের যে বীজটা, আমরা কি বলছি, আমি কি বলছি, বীজটা আমরা খেয়াল করব। ডিম্বক যেহেতু ফুলের ভেতরে ডিম্বক থাকে, এবং ডিম্বকটা যেহেতু আণুবীক্ষণিক, খুব ছোট, খালি চোখেও অনেক সময় দেখা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা বীজটা পরীক্ষা করে দেখব, বীজটা কিভাবে আছে, সেই বিন্যাসটা দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো তো এখানে বীজটা কোথায় আছে, এখানে যে বীজটা, সেটা একটা প্রান্তে আছে না, শুধুমাত্র একটা প্রান্তে আছে। তাহলে একটা প্রান্তে থাকলে সেটা, সেই অমরা বিন্যাসটাকে কি বলা হয়? মার্জিনাল। তাহলে এইটা হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস, এটা হচ্ছে মার্জিনাল, মার্জিনাল বা এক প্রান্তীয়। আচ্ছা, এরপরে দেখো এই যে ঢেঁড়সের দিকে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, ঢেঁড়স যদি না বুঝতে পারো, ঢেঁড়সের দিকে খেয়াল করে দেখো, ঢেঁড়স যদি না বুঝতে পারো, টমেটোটা দেখো, টমেটো কি অবস্থায় আছে? টমেটো, টমেটো বা ঢেঁড়স, এইখানে যে অমরা বিন্যাসটা দেখা যায় সেটা হচ্ছে এক্সাইল। এবং এক্সাইল অমরা বিন্যাসটা দেখো আমরা অলরেডি পড়েছি, এটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট।
এটা কি প্রকোষ্ঠ বিশিষ্ট? এই যে এক্সাইল, এটা কি একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? তাহলে এখানে যে টমেটোটা, এখানে প্রকোষ্ঠ কয়টা দেখো তো? এই যে একটা প্রকোষ্ঠ, এই যে একটা প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ, তাহলে বেশ কয়েকটা প্রকোষ্ঠ আছে না? এবং প্রকোষ্ঠে বীজগুলার দিকে যদি তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এই এই জায়গাটা, এই যে দেখো এই প্রকোষ্ঠগুলার মাঝখান কোনটা? এই যে এটা। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে মধ্য অক্ষ। এই অংশটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটাকে বলা হচ্ছে মধ্য অক্ষ। তাহলে এই এক্সাইল অমরাবিন্যাস, এটা হচ্ছে এক্সাইলের উদাহরণ। এই এক্সাইলটা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, একাধিক প্রকোষ্ঠ। এবং এইটা, এই অমরাবিন্যাসের ক্ষেত্রে যে বীজগুলা, সেটা কোথা থেকে তৈরি হয়? সেটা হচ্ছে মধ্য অক্ষ থেকে তৈরি হয়, মধ্য অক্ষ থেকে তৈরি হয়েছে, তাই না? এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে বীজ তৈরি হয়েছে, এই যে এইখান থেকে বীজ তৈরি হয়েছে। টমেটোটা একটু খেয়াল করে দেখবা, এখানে একাধিক প্রকোষ্ঠ আছে এবং বীজ কোথা থেকে তৈরি হয়েছে? মাঝখান থেকে তৈরি হয়েছে, এই জায়গা থেকে তৈরি হয়েছে। তাহলে অমরাবিন্যাসটা মধ্য অক্ষ থেকে তৈরি হয় যদি, এবং এখানে যদি একাধিক প্রকোষ্ঠ থাকে, তখন সেটাকে আমরা বলবো অক্ষীয় অমরবিন্যাস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চিত্রটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে বেশ কয়েকটা প্রকোষ্ঠ আছে এবং বীজটা কোথা থেকে তৈরি হচ্ছে? মধ্য অক্ষ থেকে তৈরি হচ্ছে, মধ্য অক্ষ থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে এক্সাইল। এই মধ্য অক্ষ থেকে তৈরি হয় আরো একটা অমরবিন্যাস, পরের পেজে আছে দেখো। এই যে এটাও মধ্য অক্ষ থেকে তৈরি হয়, এই যে এটাও কোথা থেকে তৈরি হয়েছে? মধ্য অক্ষ থেকে তৈরি হয়েছে না? এবং মধ্য থেকে তৈরি হয়েছে, ফ্রি মানে হচ্ছে মুক্ত এবং সেন্ট্রাল মানে হচ্ছে মধ্য। তাহলে মধ্য অক্ষ থেকে তৈরি হয়েছে এটাও। এই অমরবিন্যাসটাকে বলা হচ্ছে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল। তাহলে এটাও তৈরি হয়েছে কোথা থেকে? মধ্য অক্ষ থেকে, মধ্য অক্ষ হতে। আচ্ছা, এবং এইখানে বীজগুলো যদি একটু খেয়াল করে দেখো, বীজগুলো হচ্ছে এই যে মধ্যের এই জায়গাটা থেকে তৈরি হয়ে চারদিকে আছে। দেখো বীজটা, এখানে চিত্রটা তোমরা ভালো করে বুঝতেছো কিনা? এই চিত্র যদি ভালো করে না বুঝো, এইটা দেখো, এখানে কি হয়েছে ভাইয়া? মাঝখানের দিকে এটা হচ্ছে মধ্য অক্ষ, এখান থেকে এই যে বীজ তৈরি হয়েছে, এখান থেকে বীজ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে মার্জিনাল এবং ফ্রি সেন্ট্রাল, এক্সাইল এবং ফ্রি সেন্ট্রাল দুইটাই তৈরি হয় মধ্য অক্ষ থেকে, সেটাও আমরা পড়ে ফেললাম। এবার আসো প্যারাইটাল। প্যারাইটালের উদাহরণ কি? পলাশ, কেবে, তাই না? তাহলে এখানে শশার চিত্রটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। এই শশার ক্ষেত্রে এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে পরিধির দেয়াল বা পরিধির প্রাচীর। এটা কি? পরিধি প্রাচীর, পরিধি প্রাচীর। এই পরিধি প্রাচীর থেকে যদি বীজ তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো প্যারাইটাল। তাহলে দেখো তো, এই যে এটা হচ্ছে সেই পরিধির প্রাচীর বা পরিধির দেয়াল, এখান থেকে যদি বীজ তৈরি হয়, সেটা হতে পারে এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। আমি তখনই বলে দিয়েছি, প্যারাইটাল হতে পারে এক প্রকোষ্ঠ বিশিষ্ট অথবা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে পরিধির প্রাচীর থেকে যদি অমর যদি হচ্ছে ডিম্বক তৈরি হয় বা বীজ তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো প্যারাইটাল। এটাকে আমরা বলবো প্যারাইটাল। তুমি সহজে এইভাবে পড়তে পারো মনে রাখার জন্য, পথে প্যারাইটাল, পথে প্রাচীর, এভাবে পড়তে পারো, পথে প্যারাইটাল, পথে প্রাচীর। তাহলে দেহ, এই যে পরিধির প্রাচীর থেকে পথে প্যারাইটাল, পথে প্রাচীর, যদি মনে না থাকে সেই ক্ষেত্রে এইভাবে পড়তে পারো। এরপরে আসো এই যে এটা হচ্ছে বেজাল। তাহলে বেজ মানে কি? মূল। তাহলে মূল থেকে তৈরি হয়েছে, মূল কোথায় থাকে? নিচের দিকে থাকে। তাহলে দেখো তো ভাইয়া, যদি বিষয়টা এমন হয় যে মূল থেকে তৈরি হয়েছে, নিচ থেকে তৈরি হয়েছে এবং এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এখানে একাধিক প্রকোষ্ঠ না, যদি মূল থেকে তৈরি হয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, সেটাকে আমরা বলবো বেজাল। যেমন এইখানে বীজগুলো একটু খেয়াল করে দেখো, নিচ থেকে তৈরি হয়েছে, তাহলে নিচ থেকে তৈরি হইলে সেটা হচ্ছে বেজাল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা যে অমরবিন্যাস, সেটা কোথা থেকে তৈরি হয়েছে? এটা মূল থেকে তৈরি হয়েছে, মূল থেকে তৈরি হয় বীজটা, এবং এটাকে বলা হচ্ছে বেজাল।
আশা করি বুঝতে পেরেছো। আরো দুইটা বাকি আছে আমাদের। তোমরা যদি লটকন চেনো, আচ্ছা এখানে মনে হয় আমি বলি নাই, এই যে লতে লাল পাতা আমরা পড়ছি না, ল থেকে আরেকটা কথা মনে রাখো, ল থেকে আরেকটা কথা মনে রাখো, লটকন। লটকন, তো তোমরা তো লটকন চেনো তাই না ভাইয়া? লটকন যারা খেয়েছো, লটকনের যে বীজটা সেটা দেখবা যে ওপর থেকে লাগানো থাকে, ওপরের দিকে ঝোলানো থাকে বা উপরে লাগানো থাকে বীজটা। তাহলে এই লটকনের যে বীজটা সেটা কোথা থেকে তৈরি হয়? শীর্ষ থেকে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে এপিকাল, এপিকাল মানে হচ্ছে শীর্ষ। এটা কোথা থেকে তৈরি হয়? এটা হচ্ছে শীর্ষ থেকে তৈরি হয়। এবং এটা কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট নাকি একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। একাধিক প্রকোষ্ঠ। আচ্ছা, তাহলে শীর্ষ থেকে তৈরি হবে, একাধিক, যেমন এটাও শীর্ষ থেকে তৈরি হয়েছে। যদিও এখানে চিত্রটা ভুল আছে, কারণ এটা তো এক প্রকোষ্ঠ, তো এই চিত্র না, আমি একটা চিত্র আঁকাই দিই, এই চিত্রটা আঁকাবা। পরীক্ষায় যদি আঁকাইতে হয় এই চিত্রটা আঁকাবা। ধরে নাও এই যে এটা হচ্ছে একটা গর্ভাশয়। গর্ভাশয়ের ডিম্বকটা তৈরি হবে কোথা থেকে? ওপর থেকে। কিন্তু প্রকোষ্ঠ তো একটা না, প্রকোষ্ঠ কয়টা? দুইটা। কারণ কি? এপিকাল হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইয়ের বেশিও দিতে পারো। তাহলে দেখো একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন লটকনের কয়টা প্রকোষ্ঠ? একটা প্রকোষ্ঠ থাকে নাকি মাঝখানে একটা দেয়াল থাকে? লটকন কয়েকটা ভাগ থাকে না, কয়েকটা বীজ থাকে, ওপর থেকে শীর্ষ থেকে তৈরি হয়, এবং প্রকোষ্ঠ কিন্তু একটা না, প্রকোষ্ঠ কয়েকটা। তাহলে এটা হচ্ছে এপিকাল। তাহলে তখন এইটাকে আমরা বলতে পারবো, যদি এই দুটো শর্ত মানে, তখন সেটাকে আমরা বলবো এপিকাল। এপিকাল। এবং লাস্ট ওয়ান সুপারফিশিয়াল। তাহলে সুপারফিশিয়ালের বাংলাটা কি ভাইয়া? গাত্রীয়, অর্থাৎ গা থেকে তৈরি হবে। যেমন এইখানে সুপারফিশিয়ালের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে প্রাচীর আছে, দেখো সুপারফিশিয়াল, এটাও কিন্তু একাধিক প্রকোষ্ঠ, এটাও কিন্তু একাধিক প্রকোষ্ঠ, তাই না? এটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ, একাধিক প্রকোষ্ঠ। এবং এখানে চিত্রটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে কিন্তু দেয়াল আছে, এই যে দেয়াল আছে না, অনেকগুলা দেয়াল আছে। তো দেয়াল, এই দেয়ালটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রস্থ প্রাচীর। এই অংশটাকে বলা হয় প্রস্থ প্রাচীর। তাহলে আগেরটা ছিল পরিধির প্রাচীর, আগেরটা যেটা আমরা পড়ছি পরিধির প্রাচীর ছিল, আর এটা হচ্ছে প্রস্থ প্রাচীর। যেমন এই যে এইখানে এটা হচ্ছে প্রস্থ প্রাচীর, এটাও একটা প্রস্থ প্রাচীর। তাহলে এই প্রস্থ প্রাচীর থেকে যদি ডিম্বক তৈরি হয়, প্রস্থ প্রাচীর থেকে যদি ডিম্বক তৈরি হয়, হ্যাঁ, যেমন এটাও একটা প্রস্থ প্রাচীর, তাহলে প্রস্থ প্রাচীর থেকে এভাবে ডিম্বক তৈরি হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সুপারফিশিয়াল। হ্যাঁ, প্রাচীর মানে কি? গা মানে হচ্ছে প্রাচীর, ধরতে পারো যে গা থেকে তৈরি হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে গা বা এটা হচ্ছে প্রাচীর, এখান থেকে যেহেতু এবার ডিম্বকটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো সুপারফিশিয়াল। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমরা এখন থেকে ধরে নাও যে একটা পেয়ারা কাটলা, পেয়ারা কেটে বীজটা দেখে বোঝার চেষ্টা করবা যে এটা কোন ধরনের অমরা বিন্যাস। বা যে কোনো ফল তুমি যখন খাবা, খাওয়ার আগে কেটে আগে বীজটা একটু পরীক্ষা করে দেখবা যে কি ধরনের ফল হতে পারে সেটা। তো কমেন্ট করেও তোমরা জানাতে পারো আমাকে যে কি ধরনের অমরা বিন্যাস তোমাদের অবজারভেশনে পাইছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা এখানে শেষ করছি, টাটা।